আসলে কি এমন হয় যে 5 বারের চ্যাম্পিয়ন টিম যারা জীবনে টেবিলের নিচে যায়নি তারা এবারে টেবিলের 10 নম্বরে ফিনিশ করে। যেই সিএসকে কে দেখে সবাই ভয়ে কাঁপতো, তাকে ঘরে তো হারানো দূরের কথা বাইরে হারাতেও ভয়ে ফেটে যেত, সেই সিএসকে কে এসে এবারে সবাই বাজিয়ে দিয়ে যায়। 17 বছর পর সিএসকে কে আরসিবি তাদের হোম গ্রাউন্ড চেপকে হারিয়ে দেয়। এমনকি দিল্লি ক্যাপিটালস পর্যন্ত 15 বছর পর সিএসকে কে চেপকে হারিয়ে দিয়ে যায়। যেই চেপকে সিএসকে কে সবাই ছোঁয়ার আগে 10 বার ভাবতো যে এটা চেপক বলে কথা, বাবা এইখানে সিএসকে সামনে দাঁড়াতে হবে না। সেই চেপকেই সিএসকে এর ফুল দাবদাবাটাই খতম হয়ে যায়, 5টা ম্যাচ হেরে যায় সিএসকে এবারে চেপকে। 18 বছরের এই আইপিএল সিজনে এরকমটা প্রথমবার হয় যে এমএস ধোনি সিএসকে ভাই প্লে অফসেই কোয়ালিফাই করেনি পরস্পর 2 বছর। খারাপ সিজন এর আগেও গেছে, 2020 গেছে, 2022 গেছে, তবে কোনোবারই এরকম হয়নি যে সিএসকে 10 নম্বরে ফিনিশ করেছে। তবে এইবারে এত খারাপ হয়ে যায় যে প্রথমবার আইপিএল ইতিহাসে সিএসকে 10 নম্বরে ফিনিশ করে। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে কি এমন হয় 5 বার উইনার চ্যাম্পিয়ন টিম সিএসকে যে তাদের এত খারাপ সিজন যায়, নেক্সট বছর এই খারাপ সিজন থেকে তারা কি শিক্ষা নিয়ে আরো ভালো করতে পারে, আইপিএল 2026 কোন কোন প্লেয়ারগুলোকে রিলিজ করে দেওয়া উচিত, কাদেরকে রিটেন করা উচিত এবং 2026 অকশনে কাদেরকে টার্গেট করতে পারে সেই নিয়ে কিছু আলোচনা করব। তাহলে আর বেশি না বকে ভাট, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। যেখানে অকশনের পর এত হাইপ হয়েছিল রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, নূর আহমেদ, এরা টিকতে দেবে নাকি রে কাউকে ভাই, এখানে চেপকে আসুক না, যেই আসবে তাকেই পাচড়ে দেবে। ও বাবা, যারা আসে উল্টে তারা পাচড়ে দেয়। 17 বছর পর আরসিবি চেপকে গিয়ে সিএসকে কে পাচড়ে দেয় এবং একটা আইপিএল সিজনে দুবার হারিয়ে দেয়। দিল্লি ক্যাপিটালস 15 বছর পর চেপকে সিএসকে কে হারিয়ে দেয়। এমনকি এত কপাল খারাপ যে আইপিএল ইতিহাসে প্রথমবার এসআরআই সিএসকে কে চেপকে হারিয়ে দেয়। অন্যান্য টিমেরা ভাই রেকর্ড তৈরি করেছে, আর এরা কি করেছে, এরা রেকর্ড ভেঙেছে। গোটা আইপিএল সিজনে সিএসকে 14টার মধ্যে জাস্ট 4টে ম্যাচে জিততে পারে এবং 8 পয়েন্ট নিতে পারে। এইবার মেন কথা হলো যেই সিএসকে এত দাবদাবা ছিল, যেই সিএসকে দিকে সবাই ভয়ে কাঁপতো, তাদের কি এমন হয় এইবারে। তাই সবের প্রথমেই আমি এদের যে ভুলটা দেখতে পাচ্ছি সেটা ভাই খারাপ অকশন, একবারেই বাজে অকশন। লোকে গাল দেয় আরসিবি কে যে আরসিবি কি অকশন করেছে ভাই, এরা টিকতে পারবে না। ও বাবা, সিএসকে এর অকশনের দিকে থেকেও তাকাইন। এই আইপিএল সিজনটার আগে একটা কথা খুব চলতো ভাই যে প্লেয়ারদের ফর্ম থাকে না, যারা একদম বাজে প্লেয়ার মানে আউট অফ ফর্ম হয়ে গেছে, চলবেই না, একবার বাদ দিয়ে দিতে হবে, সেই প্লেয়ারগুলোকে সিএসকে এনে একবার ফর্মে তুলে দেয় ভাই, টপ নচ করে দেয়। বাবা সে বলে না একটা ডায়লগ আছে, সারাক সে ওটাকে স্টার বানা দেঙ্গে, সেরকম বানিয়ে দেয়। আর সেরকম করেওছে ভাই, আজিঙ্কে রাহানেকে বানিয়েছে, শিবম দুবেকে ওরম কামব্যাক করেছে, এমনকি ঋতুরাজ গায়কোয়াড়েরও অনেক সিজন খারাপ গেছে, বাট সিএসকে কে লাগাতার ব্যাক করে এবং ফাইনালি ও ফর্মে চলে আসে। কিন্তু এইবারে এই কথাটা এদের উল্টো পড়ে যায় ভাই, ওই জং ধরা পুরোনো প্লেয়ারগুলোকে ফর্মে আনতে এইবারে আর সিএসকে পারে না। পার্সোনালি আমার চোখে আমি যেটা দেখতে পাচ্ছি সিএসকে এর অকশনটা কাতেই বাজে গেছে ভাই। শুধু একটা প্লেয়ার একমাত্র নূর আহমেদকে দেখে আমি ইমপ্রেস হয়েছি, বাকি সব কটা বেকার। নূর আহমেদকে সিএসকে এবারে 10 কোটিতে কেনে, আর সেরকমই ভাই সাহেব পারফরমেন্সও দেয়। 14টা ম্যাচে 50 ওভার বোলিং করে, 408 রান খায় ঠিকই, বাট 24টা উইকেটও নেয় এবং 8-এর ইকোনমির সাথে বোলিংও করে। যেটা তুমি আশা করেছিলে জাড্ডু করবে বা রবিচন্দ্রন অশ্বিন করবে, সেটা নূর করে দেখায়। শুধুমাত্র এই একটা প্লেয়ারটা ছাড়া গোটা অকশনটাই বেকার যায়। এবং 2 নম্বরে যে বড় প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওপেনিং পেয়ারের প্রবলেম। শুনলে হয়তো তোমরা অবাক হয়ে যাবে, বাট সিএসকে এবারে 6টা ওপেনিং পেয়ার ট্রাই করেছে ভাই, মানে 6টা জোড়ি ট্রাই করেছে, তবে ফাইনালি যে একটা ঠিক হয়েছে। প্রথমে ওপেনিং করায় রাহুল ত্রিপাঠীর সাথে রাচিন রবীন্দ্রকে, যেটা অবভিয়াসলি ফ্লপ যায়। তারপরে ওপেনিং করায় রাচিন রবীন্দ্রের সাথে ঋতুরাজ গায়কোয়াড়কে, সেটাও ঠিকঠাক চলে না। তারপরে ওপেনিং করায় রাচিন রবীন্দ্রের সাথে ডেভিড কনওয়েকে, সেটাও ঠিকঠাক কাজ করে না। তারপরে ডেভিড কনওয়ের সাথে ঋতুরাজের ওপেনিং করায়, সেটাও কাজ করে না। তারপরে আবার রশিদের সাথে আয়ুষ মাত্রের ওপেনিং করায়, সেটা মোটামুটি ঠিকঠাক লাইনে আসে। এবং ফাইনালি লাস্টের একটা ম্যাচে যেটাই যে মনে হয় যে না ফাইনালি সিএসকে ফিরে এসছে, এই সিএসকেটাকে আমরা চিনি, সেটাই ওপেনিং করেছিল আয়ুষ মাত্রে এবং ডেভিড কনওয়ে। প্রায় ভাই 80-90 রানের পার্টনারশিপ লাগিয়ে দেয়, বিশাল বিটয় ভাই। লাস্টের ম্যাচে একবারে ধোঁয়া ছুটিয়ে যায় গুজরাটের। মার তো মার রে ভাই, যে সিএসকে 170, 75, 80-তে লেপটে যাচ্ছিল তারা 230 মেরে দেয় 5 উইকেট শেষে। আইপিএল 2025 থেকে যাওয়ার আগে ভালো রকম ভাবে বুঝিয়ে দিয়ে যায় যে এইবারে আমাদের সিজন খারাপ গেছে, অনেক রেকর্ড ভেঙেছে, এর পরের বারে এসে তোদের সিজন খারাপ করবো, প্লাস আরো নতুন রেকর্ড বানাবো। যাই হোক, এদের এইবারে আমি যে প্রথম প্রবলেমটা দেখতে পাই সেটা হচ্ছে ভাই খুবই খারাপ অকশন। 2 নম্বর হচ্ছে ওই যে কথা, ওদের সারাক সেটাকে স্টার বানিয়ে দেবো, ভাঙাচোরা প্লেয়ারগুলোকে নিয়ে আসবো, যারা আউট অফ ফর্ম আছে তাদেরকে ফর্মে নিয়ে চলে আসবো, বাট এইবারে সেই কথাটা এদের ভারী পড়ে যায়। 3 নম্বর যে এদের প্রবলেমটা আমি দেখতে পেলাম সেটা হচ্ছে ভাই ওপেনিং প্যানের প্রবলেম, মানে ঠিকঠাক রানই আসছিল না রে ভাই। প্রথম দিকে সে পাওয়ার প্লেতে 30, 35, 40, 25, 3-4টে করে উইকেট পড়ে যাচ্ছে ফটফট করে। তাই এদের 3 নম্বর প্রবলেম ছিল ওপেনিং পেয়ার। এরপরে এদের 4 নম্বরে যে আমি সব থেকে বড় প্রবলেমটা দেখতে পেলাম সেটা হচ্ছে কোনো মিডল অর্ডারের পাওয়ার হিটার নাই ভাই, কোনো ক্যারিবিয়ান পাওয়ার হিটার যে তোমার এসে লাস্টে 10 বলে 20 রান 25 রান বানিয়ে দেবে, এরকম পাওয়ার হিটার নাই। একটাই ছিল শিবম দুবে, সে আবার আউট অফ ফর্ম। কি ভাগ্যে এরা বেবিকে নিয়ে এলো। তাই যাই হোক, ওই ব্যাপারটায় পড়ে আছি। তার আগে এদের মিডল অর্ডারে কে ছিল, বিজয় শঙ্কর, দীপক হুড্ডা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, এরা মোটেও সেরকম পাওয়ার হিটার নয় ভাই। যাই হোক, একটা বেস্ট ফিনিশার রেখে দিয়েছে ওনারা, 4 কোটি টাকা নিয়েছে ওই আনকা প্লেয়ারটাকে, 42 বছরে। যাই হোক, ওনার একটু বয়স হয়েছে, তাও ভাই এখনো সেই ক্ষমতাটা আছে, বাট উনি ব্যাটিং এ কখন আসছে 8 নম্বরে 9 নম্বরে, তাহলে তখন এলে তো ম্যাচই শেষ হয়ে যাচ্ছে ভাই। তাই 4 নম্বরে এই টিমটার আমি যে প্রবলেমটা দেখতে পেলাম সেটা হচ্ছে ভাই মিডল অর্ডারে পাওয়ার হিটারের প্রবলেম।
প্রবলেম, কোনো ক্যারিবিয়ান পাওয়ার হিটার নাই। এবং 5 নম্বরে এই টিমটার যে প্রবলেমটা আমি দেখতে পেলাম ভাই, সেটা হচ্ছে ইন্ডিয়ান পেস অ্যাটাকে প্রবলেম। নো ডাউট খালিল সেটা ভাঙা বোলিং করেছে, তবুও ভাই কেমন মাঠটা খেলো বলো তো আরসিবির সামনে ভাই, ধুমা ছুটিয়ে দিল রোমারিও সেবার, 14 বলে 50 মেরে দিল। বাকি সিজনটা নো ডাউট সেটা ভাঙা বোলিং করেছে, তবে যদি আর একটা ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স বোলার থাকতো তাহলে খালিল আর ও দুজনে মিলে একসাথে অনেকটাই কন্ট্রোল করতে পারতো ভাই। তাই আমি 5 নম্বরে যে প্রবলেমটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ান পেস অ্যাটাকে প্রবলেম। আপাতত সিএসকের এত বাজে সিজন যাওয়ার এই কটা রিজনে আমি খুঁজে পেলাম ভাই। তোমরা যদি কোনো রিজন জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, এবং তোমাদের মনে কোশ্চেন যাবে দাদা সিএসকে তাহলে সবই খারাপ করলো, কিচ্ছু ভালো করেনি এবারে, কি আর বলবো ভাই, সবই তো খারাপ করেছে, 90% অলমোস্ট খারাপ করে দিয়েছে, খালি 10% লাস্টে সেটা ভাঙা করেছে ভাই, যেটা হলো 3টে প্লেয়ারের রিপ্লেসমেন্ট, বেবি এবি, আয়ুষ মাত্রে এবং উর্ভিল পাটেল, 3টে সেটা ভাঙা রিপ্লেসমেন্ট নিয়ে এসছে রে ভাই। যাই হোক ফাইনালি এই লাস্টের দিকে এসে সিএসকে ম্যানেজমেন্টের চোখটা খুলে যে না ভাই টিন ভাঙা প্লেয়ার নিয়ে এলে আর হবে না, তো আর চলছে না ভাই, এবার নতুন প্লেয়ার নিয়ে আসতে হবে যাদের রক্ত গরম দুমদাম মারবে, আর সেরকমই 3টে কাজ এরা করে। ঋতুরাজ গায়কোয়াড়ের জায়গায় আয়ুষ মাত্রেকে রিপ্লেসমেন্ট হিসেবে নিয়ে আসে, যে 7টা ম্যাচে 240 রান বানায় 34-এর অ্যাভারেজের সাথে এবং 188 স্ট্রাইক রেটে। সেটা ভাঙা একটা প্লেয়ার ভাই, ও বিশাল মানে বুঝলে, আরসিবির সামনে জাস্ট 6 রানের জন্য ওর 7টা মিস হয়ে গেছিল, তবে ও ভাই ম্যাচটা পুরো ঘুরিয়েই দিয়েছিল অলমোস্ট। মাঝের দিকে এই একটা ভালো কাজ করে এবং লাস্টের দিকে আরেকটা ভালো কাজ যেটা করে সেটা হলো গুরজাপনিত সিং এর জায়গায় বেবি এবিকে নিয়ে আসে, আর এ সেরকমই পারফরমেন্স দেয় রে ভাই, 6টা ম্যাচে 225 রান বানায় 37-এর অ্যাভারেজের সাথে এবং 180 স্ট্রাইক রেটে। আরসিবির আগেনস্টে ম্যাচটা আয়ুষ মাত্র তো পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল, আর যদি এই ভাই সব টিকে যেত আর আম্পায়ার ভুল সিদ্ধান্ত না দিত না ভাই, আমার শিওর ভরসা ছিল যে সিএসকে ম্যাচটা জিতে যেত। সেটা ভাঙা প্লেয়ার ভাই, বিশাল একটা রিপ্লেসমেন্ট নিয়ে আসে, আর সেরকমই এই ভরসাও তাদের মনে দেয়। এবং লাস্টের দিকে আরেকটা ভালো কাজ যেটা করে সেটা হংসবেদির জায়গায় উর্ভিল পাটেলকে নিয়ে আসে। এই ভাই সাহেব সেরকম তো একটা পারফরমেন্স দেখা যায় না, তবে যেটুকুনি দেখিয়েছে সেটা ভাঙা দেখিয়েছে। 3টে ম্যাচ খেলেছে, 68 রান বানিয়েছে 22-এর অ্যাভারেজের সাথে এবং 212 স্ট্রাইক রেটে। গোটা আইপিএল 2025 সিজনে সিএসকের এই 4টে জিনিস আমাকে ভালো লেগেছে, এক হচ্ছে নূর আহমেদকে কেনা এবং বাকি এই 3টে রিপ্লেসমেন্ট, বাকি পুরো সিজন বেকার ভাই। যাই হোক এগুলো তো হলো প্রবলেমের ব্যাপার, তাহলে 2026 এরা কি ঠিক করতে পারে এবং কাকে কাকে রিলিজ করতে পারে। সবের প্রথমে রিলিজ লিস্টে যে নামটা আসছে সেটা হচ্ছে রবিচন্দ্রন আশ্বিন। নো ডাউট রবিচন্দ্রন আশ্বিনকে রিলিজ করে দেওয়া ভাই, সেরকম সিজনটা যাচ্ছে না ওনার অনেকদিন ধরেই, আর তাছাড়াও 9,75,00,000 অনেকটাই ভাই দামি হয়ে যাচ্ছে। এবং 2 নম্বরে যাকে অবশ্যই রিলিজ করে দেওয়া উচিত সে হচ্ছে রাহুল ত্রিপাঠী ভাই, 3,40,00,000 আমার মনে হয় না একে রাখার কোনো দরকার আছে। আর তাছাড়াও তোমাদের 1, 2, 3 ফিক্স হয়ে গেছে না, আয়ুষ মাত্রে এবং ঋতুরাজ গায়কোয়াড় করবে ওপেনিং, 3 নম্বরে আসবে উর্ভিল পাটেল, তাহলে তো একে কোনো রাখার কথাই হয় না। তাই 2 নম্বরে যাকে রিলিজ করে দেওয়া উচিত সে হলো রাহুল ত্রিপাঠী। 3 নম্বরে যাকে রিলিজ করে দেওয়া উচিত মানে একবার উল্টে ভাবার দরকারই নাই, সে হচ্ছে ভাই দীপক হুডা। কোনো কারণ আমি বলছি না কি কারণ, ভাই 1,70,00,000 কিনেছিল, ওকে নো ডাউট রিলিজ করে দাও। 4 নম্বরে যাকে রিলিজ করে দেওয়া উচিত সে হলো বিজয় শঙ্কর, 1,20,00,000 কিনে আমার মনে হয় না কোনো রাখা দরকার আছে ভাই, কেউ রিলিজ করে দাও। এবং 5 নম্বরে যাকে রিলিজ করে দেওয়া উচিত সে হলো ডেভিন কনওয়ে ও রচিন রবীন্দ্রা ভাই। জানি আমি পারফরমেন্স দিয়েছি, ওরা নো ডাউট ভালো পারফরমেন্স দিয়েছে, তবে ওপেনিং স্লট তো ভর্তি হয়ে গেছে না, এবার যদি ব্যাকআপের জন্য রাখতে চাও তাহলে দুজনের মধ্যে যে কোনো একজনকে রাখাটাই আমার মনে হয় ভালো হবে। এবং 6 নম্বরে যাকে রিলিজ করে দেওয়া উচিত সে হলো ভাই জেমি ওভারটন, 1,50,00,000 আমার মনে হয় না এগে রাখার কোনো দরকার আছে, তাই যত পারবে বিদায় করো এবং নতুন নতুন প্লেয়ার নিয়ে আসার চেষ্টা করো। মোটামুটি এইগুলোকে বাদ দিলে 21 থেকে 22 কোটি টাকা চলে আসবে, বাকিগুলোকে রিটার্ন করে নিতে পারো। যাই হোক রিলিজের ব্যাপারটা তো হলো, এইবার আছে 2026-এ এরা কাদেরকে টার্গেট করতে পারে। সবের প্রথমে দেখতে হবে যে এদের টিমে আর প্রবলেম কি কি হচ্ছে। আমি আপাতত দুটো প্রবলেমই দেখতে পাচ্ছি ভাই, সেটা হচ্ছে একটা মিডল অর্ডারে ভালো পাওয়ার হিটার দরকার এবং লাস্টের দিকে একটা ভালো এক্সপিরিয়েন্স वाला ইন্ডিয়ান বোলার দরকার। এইবার যদি আসি মিডল অর্ডারে তাহলে সেখানে চাইবে তুমি একটা ভালো অলরাউন্ডার প্লাস পাওয়ার হিটার। নো ডাউট ভাই ক্যামেরন গ্রিনের দিকে চোখ বুঝে চলে যাও, কোনো ডাউটই নেই এখানে, ক্যামেরন গ্রিনকে যত টাকাই হোক নিয়ে নাও। এছাড়াও আশা করি এলএসজি ডেভিড মিলারকে ছেড়ে দেবে, তাই ওকেও টার্গেট করে, এবং পাঞ্জাবও মার্কাস স্টয়নিসকে ছেড়ে দিতে পারে, তাই মার্কাস স্টয়নিসের দিকেও যেতে পারে। কিন্তু প্রথম প্রায়োরিটি থাকবে ভাই ক্যামেরন গ্রিন, 100% চেষ্টা করো একে নিয়ে আসার। এ যদি চলে আসে না ভাই তোমাদের টিমটা পুরো ওয়েল ব্যালেন্স হয়ে যাবে। আর এইবার যদি আসি আর একটা ইন্ডিয়ান পেসারের দিকে তাহলে মোহাম্মদ শামির দিকে যেতে পারো, না হলে টি নাটরাজন, এই দুটোর মধ্যে একটাকে চুজ করতে পারো, দুটোই ভালো বোলার। যাই হোক এটাই ছিল সিএসকে এর ওভারঅল ভিডিও, যে কাকে রিলিজ করে দেওয়া উচিত, কি ভুল করেছে, কাকে রিটেন করা উচিত এবং 2026-এর জন্য কাকে টার্গেট করা উচিত। লাস্টে যেটা আমি আর একটু পার্সোনালি অ্যাড করতে চাই সেটা হচ্ছে ভাই সিএসকে রবীন্দ্র জাডেজা এবং পাথিরানাকে নিয়ে একটু ভাবা উচিত। কেউ যেন এটা আবার গায়ে মেখে নেবে না বাবা, এটা আমার পার্সোনাল মতামত, আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে বোঝাচ্ছি আমি কেন এরকম কথা বলছি। আমি জানি নো ডাউট সিএসকে রবীন্দ্র জাডেজাকে ছাড়বে না ভাই, যত যায় হয়ে যাক, তবে পারফরমেন্সটাই অনেকটা ডাউন হয়ে গেছে ভাই। এর আগের বছর ব্যাটিংয়ে 14টা ম্যাচ খেলে 267 রান বানায় 44-এর অ্যাভারেজের সাথে এবং 142-এর স্ট্রাইক রেটে, এবং এইবারে 14টা ম্যাচ খেলে 301 রান বানায় 33-এর অ্যাভারেজে এবং 135-এর স্ট্রাইক রেট। এইবার তোমাদের পার্সোনালি শুনে মনে হবে খাজুলদা ঠিকই তো আছে, এতে আবার অসুবিধা কি আছে, সব তো ঠিকঠাক আছে, অ্যাভারেজও ঠিকঠাক আছে, তাহলে তুমি রিলিজ করতে কেন বলছো? ভাই আমি রিলিজ করতে বলছি স্ট্রাইক রেটের জন্য, কারণ রবীন্দ্র জাডেজা যে পজিশনে এসে ব্যাটিং করে ওখানে 147-50 চলবে না ভাই, ওখানে কমসে কম 200-220 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে। আর ব্যাটিং এর স্ট্রাইক রেটের থেকে তো বোলিং এর অবস্থা খুবই খারাপ ভাই। এর আগের বছর 14টা ম্যাচে 47 ওভার বল করে 369 রান খায় এবং 8টা উইকেটে নিতে পারে, 14টা ম্যাচে 8টা উইকেট। এবং এই বছরেও 14টা ম্যাচ খেলে 37 ওভার বোলিং করে 324 রান খায় এবং 10টাও
উইকেটই নিতে পারে, 14টা ম্যাচে 10টা উইকেট, মানে টোটাল যোগ করলে 28টা ম্যাচে 18টা উইকেট। আমি বলছি না ভাই যে জাড্ডুকে অকশনে ছেড়ে দিয়ে তোমরা নিও না, কেউ অন্য দলের সাথে ট্রেড করে দাও, আমি এটা বলতে চাইছি যে 18 কোটিটা খুবই বেশি হয়ে যাচ্ছে ভাই, মোটামুটি একে ছেড়ে দাও, 10-12 কোটিতে নাও, তাহলে ঠিকঠাক হবে, অনেকটা টাকাও বাঁচবে, প্লাস প্লেয়ারও পাবে। এবং 2 নম্বর যার কথা বলছে সে হচ্ছে পাথিরানা, এর জন্য সেমি ব্যাপার ভাই, নো ডাউট সিএসকে কে ছাড়বে না, তবে এর পারফরমেন্সও অনেকটা ডাউন হয়েছে। এর আগের বছর তো ছাটা ভাঙা পারফরমেন্স দেয় ভাই, 6টা ম্যাচ খেলে 22 ওভার বোলিং করে 169 রান খেয়ে 13টা উইকেট নেয়, বাট এই বছরে 12টা ম্যাচ খেলে 41 ওভার বোলিং করে 424 রান খায় এবং 13টা উইকেট নেয়। পাথিরানার ব্যাপারটা কি হয়েছে জানো তো, এর অ্যাকসেন্ট অনেকটা চেঞ্জ হয়ে গেছে, বলে ওয়াইড করছে ভাই প্রচুর, এর ওয়াইড লিস্টে সব থেকে টপে নাম আছে, বিশাল ওয়াইড করে পাথিরানা। তাই আমি এখনো সিএসকে ফ্যানদেরকে বলছি ভাই রাগ করার কিছু নেই, আমি পুরোপুরি এদেরকে ছাড়তে বলছি না, আমি বলছি অকশনে ছাড়ো, এবং যাকে 18 কোটিতে নিয়েছো মোটামুটি 10-12 কোটিতে নাও, এবং যাকে 13 কোটিতে নিয়েছো তাকে 8-9 কোটিতে নাও, তাহলে যেমনকার প্লেয়ারও পাবে, প্লাস টাকাও বাঁচবে। এটা একান্তই আমার পার্সোনাল মতামত ছিল ভাই, তোমরা যেন কেউ রাগ করো না, ওই জন্য আমি ভিডিও শুরুর দিকে বলিনি। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে। তা এই ছিল সিএসকে নিয়ে ভিডিও, কেমন লাগলো সেটাও জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো টাটা।